প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। আজকের এই ভিডিও বা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের ইংরেজি সেকেন্ড পার্টের বা সেকেন্ড পেপারের ইউনিট 1 এর লেসন 1 এর যে অংশটা রয়েছে, যেটি তোমাদেরকে অবশ্যই জানতে হবে। কেননা পার্ট অফ স্পিচ যদি তোমরা না জানো, তাহলে তোমাদের পুরো ইংরেজি যে লেসনগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করতে পারবে না। এজন্যই কিন্তু তোমাদের বইয়ে সর্বপ্রথম পার্ট অফ স্পিচ নিয়েই আলোচনা করা হয়েছে। তো দেখো, প্রথমে আমরা জেনে নেই যে পার্ট অফ স্পিচ বলতে আমরা কি বুঝি। এখানে দেখো, সুন্দর করে আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি পার্ট অফ স্পিচ আসলে কাকে বলে। এক কথায় যদি আমরা বলি, তাহলে বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে আমরা পার্ট অফ স্পিচ বলবো। দেখো, পার্ট অফ স্পিচ এই শব্দটির অর্থ আসলে কি। প্রথম দেখো, পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশসমূহ, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। তাহলে পার্ট অফ স্পিচের অর্থ হচ্ছে বক্তব্যের অংশসমূহ, অর্থাৎ প্রতিটি সেন্টেন্সই কিন্তু এক একটা বক্তব্য। এই বক্তব্যে যে অর্থগুলো রয়েছে, প্রতিটি শব্দে যে অর্থগুলো রয়েছে, সেই অর্থগুলো নিয়েই কিন্তু একটি পার্ট অফ স্পিচ হয়। এখন দেখো, একটা এক্সাম্পল হিসাবে তোমাদের এখানে দিয়েছি, রাকিব প্লেস ফুটবল উইথ হিজ ব্রাদার। এখানে দেখো, লক্ষ্য করো উপরের বাক্যে মোট শব্দ রয়েছে কতটি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। অর্থাৎ উপরের বাক্যে মোট শব্দ রয়েছে 6টি। প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে এবং এই আলাদা আলাদা অর্থ নিয়েই একটা সেন্টেন্স তৈরি হয়েছে। তাই এটাকে আমরা বলতে পারি এটি একটি পার্টস অফ স্পিচের অংশ এবং এই 6টির প্রত্যেকটির আলাদা নাম রয়েছে। কেমন নাম রয়েছে আমরা যদি বলি, এজন্য দেখো, যেমন রাকিবের নাম রয়েছে নাউন, যেটাকে আমরা নাউন হিসেবে জানি। প্লেসকে আমরা ভার্ব হিসেবে জানি। উইথকে আমরা প্রিপোজিশন হিসেবে জানি। তো এই হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচের আলোচনা। পার্ট অফ স্পিচ সম্পর্কে আলোচনা করতে গেলে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, শব্দটি অবশ্যই অর্থবোধক হতে হবে। যেমন তুমি যদি বলো ফুটবল প্লেস রাকিব, অর্থাৎ ফুটবল রাকিবকে খেলে, তবে কিন্তু সেটি সেন্টেন্স হবে না। সেটি একটি সেন্টেন্স হবে, কিন্তু সেন্টেন্সে যেহেতু অর্থ উদ্ভট, সুতরাং ওইটাকে আমরা অর্থবোধক সেন্টেন্স বলতে পারি না। তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝে গেছো, বাক্যের অন্তর্গত অর্থাৎ বাক্যের প্রতিটি শব্দের অর্থবোধক যে ভিত্তি রয়েছে, তার উপর ভিত্তি করে কিছু নাম নির্ধারণ করা রয়েছে, যে নামগুলোকে আমরা নাউন, প্রোনাউন ইত্যাদি নাম হিসেবে জানি। তাহলে দেখো, পার্ট অফ স্পিচ কত প্রকার। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যথা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত হচ্ছে নাউন নিয়ে। তো দেখো, নাউন মূলত কাকে বলে সবসময়ের জন্য মনে রাখবা, এবং খুব সিম্পল অর্থে এক কথায় কোনো কিছুর নামকে নাউন বলে। সেই নাম ব্যক্তি হতে পারে, বস্তু বা অন্যান্য যে কিছুরই হতে পারে। অর্থাৎ ফিলিং হতে পারে, খাবারের নাম হতে পারে, পদবীর নাম হতে পারে। তো ইত্যাদি নাম যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো, নাউন বলবো। এবার দেখো, তোমাদের ইউনিট 1 পার্ট অফ স্পিচে প্রথম যে লেসন 1 এ একটা প্যারাগ্রাফ বা একটা টেক্সট দেওয়া রয়েছে, যে টেক্সটটা তোমরা এখানে পড়ো। Anika is in class 7. She lives in a village of Jamalpur with her parents. She has 2 sisters. She often takes them to school. She has to help her mother as well. Her father is a small businessman. In her free time, Anika likes to draw pictures and write poems in Bangla. Anika's dream is to become a computer engineer. তো দেখতে পাচ্ছ, এখানে কিছু কিছু শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে বা আন্ডারলাইন করা রয়েছে। এই যে শব্দগুলোর নিচে মূলত আন্ডারলাইন করা রয়েছে, সেগুলোকে আমরা বলছি নাউন। যেমন দেখো, আনিকা তার নিজের নাম, সুতরাং এটি হচ্ছে একটি নাউন। 7 এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এটি একটি শ্রেণীর নাম, তাই এখানে 7টা একটি নাউন। ভিলেজ একটা স্থানের নাম, গ্রাম যেটাকে আমরা প্রান্তিক এরিয়া বলে থাকি, সুতরাং এটি একটি কি হবে, নাউন হবে। এরকমভাবে প্রত্যেকটি শব্দের নিচে যেগুলো আন্ডারলাইন করা রয়েছে, সবগুলোকে আমরা নাউন বলছি। এখন দেখো, নাউন গণনা করার উপর ভিত্তি করে নাউনকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলতে সেই সকল নাউনগুলোকে বোঝায় যেগুলোকে তুমি গুনতে পারো, আর আনকাউন্টেবল নাউন বলতে
সেই সকল নাউনকে বোঝায় যেগুলো তুমি গুনতে পারো না। তো দেখো তুমি কি কি গুনতে পারো। তুমি তোমার বন্ধুদেরকে গুনতে পারো, তুমি তোমার শিক্ষকদেরকে গুনতে পারো, তুমি বেঞ্চ কয়টি, চেয়ার কয়টি ইত্যাদি গুনতে পারো। কিন্তু তুমি কি কখনো গুনে গুনে চাল কেনো কিংবা ডাল কেনো বা চিনি কেনো না? তাহলে চাল, ডাল, চিনি ইত্যাদি হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ যেগুলোকে গণনা করা যায় না সেগুলোকে আমরা বলছি আনকাউন্টেবল নাউন, এবং যেগুলোকে গণনা করা যায় সেগুলোকে বলছি আমরা কাউন্টেবল নাউন। এখন দেখো নিচের কিছু শব্দ দেওয়া রয়েছে এবং তোমরা লেখার চেষ্টা করো যে এই শব্দগুলো আসলে এখানে যেটা দেওয়া আছে সেটা কাউন্টেবল অর্থাৎ গণনাযোগ্য নাকি গণনাযোগ্য নয়। আমি একটু তোমাদের আনসারটা দিয়ে দিব, তোমরা ভিডিওটা এখানে পজ করে এই যে শব্দগুলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটি লেখার চেষ্টা করো। এরপরে তোমরা মিলিয়ে নাও, আমি যে উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি সেই উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। প্রথমেই দেখো হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। দেখো বন্ধুদের তো গোনা যায়, তাই সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই কি হবে, কাউন্টেবল নাউন হবে। তারপরে দেখো কামাল হ্যাজ গিভেন সাম গুড নিউজ। এখানে দেখো সাম গুড নিউজ বলতে অনেকগুলো নিউজকে বোঝাচ্ছে। অতএব এই নিউজটাকে তুমি কি করতে পারো না, গুনতে পারো না। নিউজটা সম্ভবত এবং সবসময়ের জন্য আনকাউন্টেবল নাউন হিসেবে থেকে থাকে। দেখো নিউজের শব্দের অর্থ তোমরা জানো কি না আমি তোমাদেরকে একটু বলে দিই। এখানে দেখো নিউজের মোট 4টি লেটার নিয়েই নিউজ শব্দটা গঠিত হয়েছে। এন তো হচ্ছে নর্থ, ইতে হচ্ছে ইস্ট, ডাব্লিউতে হচ্ছে ওয়েস্ট এবং এসতে হচ্ছে সাউথ। অর্থাৎ চারিদিককার খবর নিয়েই কিন্তু নিউজ শব্দটা গঠন হয়েছে। তাই এটি অবশ্যই কাউন্টেবল নয়, এটি একটি আনকাউন্টেবল নাউন। এরপরে দেখো উর্মি ব্রড সাম বুকস ব্রড সরি সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি। এখানে দেখো বুকস, অনেকগুলো বুকস। তো এখানে বুকটা অবশ্যই তুমি গুনতে পারো, একটি বই, দুটি বই, তিনটি বই। তাহলে বুকসটা কি হতে পারে দেখো তোমরা আনসারে দেখে নাও। এখানে বুকসটা হচ্ছে কাউন্টেবল নাউন। এরপরে দেখো লাইব্রেরি, লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে যেগুলো তোমরা গুনেও শেষ করতে পারো না, সুতরাং লাইব্রেরি একটা কি হতে পারে, কাউন্টেবল নাউন হতে পারে। আবার লাইব্রেরির অনেকগুলো বই বোঝালে সেটা আনকাউন্টেবল নাউনও হইতে পারে। এবার দেখো আফসানা ইটস ব্রেড, ব্রেড এবং ব্রেকফাস্ট এটা কি অর্থে রয়েছে, ব্রেড আনকাউন্টেবল নাউন এবং ব্রেকফাস্টও আনকাউন্টেবল নাউন। ফাদারকে তুমি গুনতে পারো, টিচারকে তুমি গুনতে পারো, তাই এই দুইটি হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এখানে পেয়ে গেলে। এরপরে দেখো সি নাম্বারে তোমাদের যে টপিকটা রয়েছে নাউনের উপর সেটি হচ্ছে তোমাদের সিঙ্গুলার এবং প্লুরাল করার জন্য। 1 নম্বর যে নিয়মটা দেখতে পাচ্ছ, অর্থাৎ কোনো নাউনকে যখন আমরা প্লুরাল করতে যাই তখন সেই নাউনের শেষে আমরা শুধু একটা এস যুক্ত করে দিব। এস যুক্ত করে দিলেই আমাদের সেই নাউনটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। এখন দেখো এখানে বুক লেখা আছে, তো এই বুকের শেষে এখানে জাস্ট একটা এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে। বুক শব্দের অর্থ হচ্ছে একটি মাত্র বই এবং বুক শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো বইকে বোঝানো হয়েছে। এরপরে দেখো এখানে হচ্ছে ফ্লাওয়ার, তো ফ্লাওয়ারের সাথে কিন্তু কিছুই যুক্ত নাই, বাট এখানে দেখো এস যুক্ত রয়েছে। সুতরাং এটা আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এভাবেই তোমরা যে কোনো নাউনের শেষে এস যুক্ত করে সেটিকে প্লুরাল করতে পারো। এরপরে 2 নম্বর যে নিয়মটা দেখো, যদি কোনো নাউনের শেষে এস এস, সিএইচ, এস, এসএইচ, ওএক্স এবং এক্স এই লেটারগুলো থাকে, তবে সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেই নাউন সেই শব্দের শেষে ইএস যুক্ত করতে হবে। যেমন দেখো ক্লাস শব্দটার দিকে খেয়াল করো, ক্লাস শব্দের শেষে দেখো 2টি এস রয়েছে। তোমাদের নিয়মে দেখো প্রথমেই আছে এসএস। তো এসএস থাকলে যদি এরকম শব্দের শেষে 2টা জোড়া লেটার থাকে তবে সেক্ষেত্রে তোমরা সেই শব্দের শেষে ইএস যুক্ত করে দিবা। তাহলে ক্লাসকে যদি তোমরা প্লুরাল করতে চাও তাহলে এখানে জাস্ট ইএস যুক্ত করে দিবা, তাহলে ক্লাস হয়ে যাবে ক্লাসেস। তারপরে দেখো বক্স, বক্স শব্দটার শেষে এক্স কিন্তু রয়েছে যেটা তোমাদের নিয়মের ভিতরে রয়েছে, তাই তোমরা এটাকে প্লুরাল করতে হলে এর শেষে ইএস যুক্ত করে দিবে। এইবার দেখো সি নাম্বার নিয়মটি। সি নাম্বার নিয়মে বলা হচ্ছে যদি কোনো শব্দের শেষে অয় থাকে এবং সেই অয়ের আগে যদি একটি কনসোন্যান্ট থাকে তবে সেক্ষেত্রে প্লুরাল করার জন্য এই অয়ের পরিবর্তে আইএস বসাতে হবে। তোমরা সুন্দর করে আমার কথাটা খেয়াল করে শোনো, এখানে কিন্তু তোমাদের বাংলা দেওয়া নেই, আমি তোমাদের বাংলা করেই বলতেছি। অর্থাৎ যদি কোনো নাউনের শেষে অয় থাকে এবং এই অয়ের আগে
যদি কোনো কনসোনেন্ট থাকে তবে সেই শব্দটিকে প্লুরাল করতে হলে অয়ের পরিবর্তে আইএস বসে। এখন দেখো একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ, কান্ট্রি। এই কান্ট্রি শেষে রয়েছে অয় এবং এর আগে রয়েছে আর। তোমরা জানো এ, ই, আই, ও, ইউ এই 5টি বাদে বাকি যে লেটারগুলো রয়েছে সবগুলো হচ্ছে কনসোন্যান্ট। যেহেতু অয়ের আগে আর কনসোন্যান্ট রয়েছে, তা সেক্ষেত্রে এটাকে যদি আমরা প্লুরাল করতে যাই, তবে এখানে খেয়াল করো, এখানে কিন্তু COUNTR এর পরে এই ওয়াইটা দেওয়া নেই, কেননা এই ওয়াইয়ের পরিবর্তে এখানে বসেছে IES। অর্থাৎ কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে, তবে সেক্ষেত্রে ওই নাউনকে যখন আমরা প্লুরাল করতে যাব, তখন ওই নাউনের শেষে যে ওয়াই থাকবে, ওয়াইয়ের পরিবর্তে IES বসে যাবে। ঠিক একইভাবে দেখো ভিক্টোরি এবং লেডি একই নিয়মে রয়েছে। তোমরা ভিক্টোরি এবং লেডি এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করে এর নিয়মটা লিখে রাখার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝে যাবে। ডি নাম্বার সেকশনে দেখো যে সকল নাউনের শেষে ওয়াই রয়েছে এবং তার আগে ভাওয়েল রয়েছে, অর্থাৎ যে সকল নাউনের শেষে অয় রয়েছে এবং সেই অয়ের আগে ভাওয়েল রয়েছে, সেই সকল নাউনগুলোকে প্লুরাল করতে গেলে তোমাকে জাস্ট এস যুক্ত করতে হবে। যেমন তুমি এই শব্দটা খেয়াল করে দেখো, এখানে শব্দটি রয়েছে বয়। বয়ের শব্দের শেষে রয়েছে অয় এবং অয়ের আগে রয়েছে একটি ভাওয়েল। তোমরা ইতিমধ্যে জেনে গেছো এ, ই, আই, ও, ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল। তো তোমরা এই ভাওয়েলের থাকার কারণে তুমি যখন এটিকে প্লুরাল করবা, তখন শুধুমাত্র এস যুক্ত করে দিবা। ওই শব্দটির শেষে এস যুক্ত করে দিবা, দিলে সেটি প্লুরাল হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখো ডে, ডেজ, কি, কিস। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো সাম কমন নাউন হ্যাভ ইরেগুলার প্লুরাল, অর্থাৎ কিছু কিছু সিঙ্গুলার নাউন রয়েছে যেগুলো আসলে কোনো নিয়ম মানে না, তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। তেমনই দেখো একটা চাইল্ড থেকে চিলড্রেন, ফুড থেকে ফেট এবং মাউস থেকে মাইস, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ এগুলো কোনো নিয়মই মানে না। এরপরে খেয়াল করো তোমাদের এখানে কতকগুলো বাক্য দেওয়া রয়েছে, এখানে তোমাদের কতগুলো শব্দ দেওয়া রয়েছে যেগুলোকে তোমাকে প্লুরাল করতে হবে। তো সিঙ্গুলার দেওয়া আছে, তোমাকে প্লুরাল করতে হবে। প্রথমে তোমরা একবার চেষ্টা করে দেখো পারো কিনা, আর তা না হলে নিচে উত্তর তো আমি দিয়েই রেখেছি। আচ্ছা, আশা করছি তোমরা এগুলোর উত্তর লিখে ফেলেছো। এখন আমি তোমাদেরকে সঠিক উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে ছিল উম্যান, যেটার প্লুরাল ফর্ম হচ্ছে উমেন। টুথের প্লুরাল ফর্ম হচ্ছে টেথ। তারপর দেখো উইশ, উইশেস, ট্র্যাক, ট্র্যাক্স, ফ্রেন্ড, ফ্রেন্ডস, মানকি, মানকিস, ওয়ে, ওয়েস এবং আইস। তো এগুলো তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ এইখানকার তোমার যতগুলো শব্দ রয়েছিল তার প্লুরাল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর কিছু বাকি রেখেছি আমি, যেগুলো তোমাদেরকে করতে হবে এবং নিজেরা বুঝতে হবে। এরপরে দেখো তোমাদের ডি ডি নাম্বার সেকশনে, এখানে দেখো তোমাদেরকে কি বসাতে হবে। এখানে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে। রিরাইট দিস সেন্টেন্স ইউজিং প্লুরাল নাউন, অর্থাৎ এখানে তোমাকে সিঙ্গুলার নাউন দেওয়া রয়েছে, এগুলোকে তোমাকে প্লুরাল নাউনে লিখতে হবে। তাহলে দেখো এখানে প্রথম তোমাকে একটা উদাহরণ করে লিখে দেওয়া আছে, এ বাস ইজ এ কুইকার দ্যান এ রিক্সা। তাহলে এখানে বাস রয়েছে একটা, তাহলে অনেকগুলো বাস দেওয়ার জন্য তোমাকে এখানে বাসেস লিখতে হবে, অর্থাৎ বাসের সাথে ইএস যুক্ত করতে হবে। ঠিক একইভাবে দেখুন এ টাইগার, একটা টাইগার রয়েছে, তো এই একটা টাইগারকে তোমাকে বেশি টাইগার বানাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইগার্স। কি করতে হবে? টাইগার্স দিতে হবে। যেমন দেখো আমি তোমাদেরকে এখানে আনসারগুলো দিয়ে দিয়েছি। বাসেসের পর তুমি লিখছা টাইগার্স। তো দেখো তুমি যখন টাইগার্স লিখলে কি সেটা প্লুরাল হয়ে গেল বা বাক্যটা কি সঠিক হয়ে গেল? না। দেখো এইখানে তোমার ছিল এ টাইগার, সেই কারণে তুমি এখানে ইজ ব্যবহার করেছিলা। যখন তুমি টাইগার্স বা এস ব্যবহার করবা, তখন তোমাকে ইজ আর ব্যবহার করা যাবে না, তোমাকে তখন ব্যবহার করতে হবে হচ্ছে আর। তোমরা দেখে নাও, এইভাবেই তোমরা প্রতিটা সেন্টেন্স কারেক্ট করার চেষ্টা করবে। তো আমি তোমার এই ডি নাম্বারের অ্যান্সারগুলো একটু দেখিয়ে দিচ্ছি। সবগুলো দেখিয়ে দেওয়া তো সম্ভব হবে না, তাই ডি নাম্বারের অ্যান্সারগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবেই আনসারগুলো দিবা, আস্তে আস্তে ভিডিওটা দেখবা এবং নিজেরা চেষ্টা করবা। তাহলে তোমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট অনুযায়ী ভার্ব কিন্তু পরিবর্তন ঘটাতে হবে। এবং তোমাদের ইউনিট 1 এর শেষের দিকে যেটা রয়েছে সেটি তোমরা দেখতেই পাচ্ছ, নাউন সেকশনের। এখানে দেখো ই নাম্বার নামে একটা পার্ট রয়েছে, যেখানে তোমাকে
একটি শূন্যস্থান দেওয়া আছে এবং ব্র্যাকেটে ২ ধরনের বাক্য দেওয়া আছে, একটি সিঙ্গুলার, একটি প্লুরাল। তোমাকে এই শূন্যস্থানে সিঙ্গুলার কিংবা প্লুরাল যেকোনো একটি শব্দ বসাতে হবে। যেমন দেখো নাম্বারের ১ম বাক্যটা তুমি যদি খেয়াল করে দেখো, এখানে ১ম এ দি দেওয়া রয়েছে, তারপর একটা শূন্যস্থান দেওয়া রয়েছে এবং এরপরে দেওয়া রয়েছে একটি ভার্ব। সবসময়ের জন্য মনে রাখবা, যদি কখনো ভার্ব দেওয়া থাকে এবং সাবজেক্ট না দেওয়া থাকে, তবে সাবজেক্ট তুমি ওই ভার্ব অনুযায়ী দিবে। যেমন দেখো এখানে স্টাফের সাথে এস যুক্ত আছে। তো তোমরা সবাই কি জানো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই কেবল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে আমরা বুঝতেই পারছি এই ব্র্যাকেটে একটা সিঙ্গুলার নাউন বসবে, যার কারণে এখানে এসটা হয়েছে। তাহলে দেখো এইখানে আমার কার এবং কার্স রয়েছে। তাহলে এবার তুমি বলো কোনটা হবে, কার হবে নাকি কার্স হবে? একটু ভেবেচিন্তে বলো। আশা করি তুমি ভেবে নিয়েছো। এখন তোমাকে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে হবে হচ্ছে কার। কেননা এখানে এস যুক্ত রয়েছে আর কার হচ্ছে একটি মাত্র কারকে বোঝায়। তাহলে আমরা বুঝতে পারছি যে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাউনের পরে সাধারণত এস বসে। এরপরে দেখো ২ নম্বর বাক্যটা খেয়াল করে দেখো। দির পরে শূন্যস্থান রয়েছে, তারপরে রয়েছে ওয়্যার এবং ওয়েটিং ফর মি লেখা রয়েছে। এখন দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম, যদি কোনো শূন্যস্থান থাকে তবে সেক্ষেত্রে তোমরা, যদি শূন্যস্থানের পরে ভার্ব থাকে তবে সেই শূন্যস্থানে সাবজেক্ট ব্যবহার করার জন্য তুমি এই ভার্বটাকে ফলো করবে। তাহলে এখানে যেহেতু ওয়্যার দেওয়া আছে, তুমি বুঝতেই পারতেছো সাবজেক্ট প্লুরাল ফর্ম হবে। কেননা প্লুরাল ফর্মের পরেই কেবল ওয়্যার ব্যবহার হতে পারে। তাহলে চাইল্ড এবং চিলড্রেন এই দুইটার ভিতরে সিঙ্গুলার এবং প্লুরাল কোনটা একটু চিন্তা করে দেখো। আশা করি তুমি চিন্তা করেছো এবং আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে হবে হচ্ছে চিলড্রেন। দ্য চিলড্রেন ওয়ার ওয়েটিং ফর মি। এভাবে তোমরা প্রতিটা সেন্টেন্স কমপ্লিট করার চেষ্টা করবে। দেখো আমি এখানে নম্বরের যতগুলো প্রশ্নের আনসার রয়েছে সবগুলো আনসার আমি এখানে দিয়ে দিয়েছি। ডি নাম্বারের পরেই তোমাদের নাম্বারের যে আনসারগুলো এবং সেখানে মার্ক করে করে দিয়ে দিয়েছি। তাই তোমরা যদি ভুলও যাও বা ভুলও করো তবে সেক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এবার তোমাদের শেষের পার্টটা নিয়ে আলোচনা করব। এখানেও তোমাকে যেটা করতে হবে, তুমি যখন এখানে ভার্ব সাবজেক্ট বসিয়েছিলা ভার্ব দেখে, এবার তোমাকে এখানে সাবজেক্ট দেখে ভার্ব বসাতে হবে। তো দেখো প্রথমে এফ নাম্বারের প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করো। দ্য চিলড্রেন ড্যাশ রেডি ফর স্কুল। এখানে দেখো দ্য চিলড্রেন বলতে এখানে কি বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে বোঝাচ্ছে? তোমরা জানো সিঙ্গুলার ফর্ম হচ্ছে চাইল্ড এবং চিলড্রেন হচ্ছে প্লুরাল ফর্ম। তাই তোমরা জানো যদি কোনো কিছু প্লুরাল থাকে তবে সেক্ষেত্রে ভার্ব হিসেবে প্লুরাল ভার্বই বসবে। ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর আর হচ্ছে প্লুরাল ভার্ব। তাই এখানে বসবে হচ্ছে দ্য চিলড্রেন আর রেডি ফর স্কুল। এরপরে সেন্টেন্সটা দেখো, মাই আঙ্কেল ড্যাশ ইন দ্য আর্মি। একবার খেয়াল করে দেখো এখানে ইজ হবে নাকি আর হবে? আমরা জানি ইজ তখনই হয় যখন একজনকে বোঝায় আর আর তখনই হয় যখন অনেকজনকে বোঝায়। এখন মাই আঙ্কেল বলতে কয়জন আঙ্কেলকে বুঝিয়েছে? অবশ্যই একজন আঙ্কেল। এবার তোমরা ভেবে চিন্তে বলো এই শূন্যস্থানে কি হবে, ইজ নাকি আর? আশা করি তোমরা ভেবেছ এবং তোমরা একটা আনসার মনে মনে ঠিক করে রেখেছ। এখানে হবে হচ্ছে ইজ, কেননা মাই আঙ্কেল একটি সিঙ্গুলার ফর্ম। এভাবে তোমরা এখানকার যে ৬টি সেন্টেন্স দেওয়া রয়েছে এখানে তোমাদেরকে সাবজেক্ট দেখে, অর্থাৎ সাবজেক্ট দেখে তোমাকে ভার্ব নির্ণয় করতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তোমাকে ভার্বটি হতে হবে সিঙ্গুলার এবং ভার্বটি যদি সাবজেক্টটি যদি প্লুরাল হয় তবে অবশ্যই ভার্বটি হবে হচ্ছে প্লুরাল। তাহলে একটা কথা মনে রাখবা, অ্যাম এবং ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং আর হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক একইভাবে অজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল তোমাদের নাউন নিয়ে মোটামুটি আলোচনা। নাউন নিয়ে আলোচনা করা শেষ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এফ নাম্বারের আনসারটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সুতরাং তোমাদের কোনো ধরনের টেনশন করতে হবে না। তোমরা এখান থেকে দেখে দেখে আনসারগুলো লিখতে পারবে। তবে সবচাইতে ভালো কাজ হবে যদি তোমরা নিজেরা আগে ট্রাই করো। তোমার টিউটর বা টিচারের কাছ থেকে পরামর্শ নিয়ে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, তাহলে সবচেয়ে ভালো হবে। এবং একটা কথা মনে রাখবে, যদি তোমরা গ্রামার বুঝতে চাও তবে অবশ্যই পার্ট অফ স্পিচ বুঝতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি বুঝতে পারো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সর্বোপরি
ভালো থাকো সবাই। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। একই সাথে যে সকল অভিভাবকবৃন্দ এবং শিক্ষকরা আমার ভিডিও দেখলেন, আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বাচ্চা বা ছাত্রছাত্রীদের একটু হলেও উপকার হয়, সেটি হবে আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাদেরকেও অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। টাটা বাই বাই। আসসালামু আলাইকুম। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।